সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ তসলিমউদ্দিন ইউটিউব চ্যানেলের বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিষয় নির্ধারণ করেছি স্বরধ্বনির উচ্চারণ। উচ্চারণ দু ধরনের, সংবৃত আর বিবৃত। আজকে আমি দেখাবো স্বরধ্বনির উচ্চারণে আদ্য অয়ে সংবৃত আর বিবৃত রূপ। আমরা জানি সংবৃত হলো শব্দের বিকৃত উচ্চারণ বা বাঁকা উচ্চারণ, যেখানে শব্দের প্রথম অটি ও অথবা ওকার হয়। আর বিবৃত হলো কোন শব্দের অবিকৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেখানে শব্দটি যেমন আছে তেমন থাকলো, অ এর পরিবর্তন যেখানে হয় না। তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা অনেকে সহজে উচ্চারণটা বুঝতে পারবে, কেননা আমি এখানে কারিকার মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজ করে উচ্চারণটা উপস্থাপন করেছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মূল আলোচনা চলে আসলাম। আমি দেখানোর চেষ্টা করছি আদ্য ও এর সংবৃত বা বিকৃত উচ্চারণ। আমরা সংবৃত বা বিকৃত বা বিবৃত বা অবিকৃত কি সেটা আমরা আগে জেনেছি। যদি এই কারিকাটি কেউ ভালো করে দেখে তাহলে তার কাছে উচ্চারণটা খুব সহজ মনে হবে, বিশেষ করে উচ্চারণের লিখিত রূপটা। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। 1 নম্বর সূত্র দেখি আমরা। শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার থাকে, তাহলে অটি ও হয়ে যাবে। আমরা এটাকে বলছি সংবৃত বা বিকৃত। বিকৃত বলছি এই কারণে যে অটা ও হয়ে যাচ্ছে, অটা তার অবস্থান পরিবর্তন করছে, ওই জন্য বলছি বিকৃত। আমরা যদি শব্দ দেখি, যেমন অধিক শব্দটি অর পরে রস্বইকার আছে বলেই ও হয়েছে, আর অভিধান শব্দটি অর পরে রস্বইকার আছে বলেই ও হয়েছে, আর রচিত শব্দটি রতে একটা অধ্বনি আছে, তারপর রস্বইকার আছে যার জন্য ওকার হয়েছে, আর ততে একটা অ আছে বলেই শেষে ওকার হলো। শরীরের শব্দ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দুটো দীর্ঘইকার আছে, উচ্চারণে দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে। আর সতে একটা অধ্বনি আছে, এরপরে দীর্ঘইকার আছে, অর্থাৎ সূত্রের মধ্যে পড়েছে, যার জন্য সটা ওকার হয়ে যাবে, শত ওকার হয়ে যাবে, আর দীর্ঘইকার দুটি রস্বইকার হয়েছে। আমরা এবার 2 নম্বর সূত্রে যাই। 2 নম্বর সূত্রে আমরা দেখব রস্যৌ বা রস্যকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকলে, অয়ের পরে যদি এই দুটি অয়ের পরে যদি রস্যকার থাকে, তাহলে আমরা পরিবর্তন করব, অটাকে উ করব। যেমন অনুপমের শব্দের মধ্যে আমরা লক্ষ্য করি অয়ের পরে ন আছে, নর সাথে রস্যকার আছে, যার জন্য অটা উ হয়েছে। তদ্রূপ আমরা যদি দেখি অনুদিন শব্দটি অয়ের পরে ন আছে, তার সাথে রস্যকার আছে বলেই অটি ও হয়েছে। মধুর শব্দটি মতে একটা অধ্বনি আছে, এরপরে ধয়ের সাথে রস্যকার আছে বলেই ওকার হয়েছে। ময়ূর শব্দটি খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো, মত একটা অ আছে, অর পরে অন্তস্থর সাথে দীর্ঘকার আছে, উচ্চারণে দীর্ঘকার রস্যকার হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। এবার আমরা যাচ্ছি 3 নম্বর সূত্রে। আমরা দেখতে পাচ্ছি উভিকার থাকলে তার আগের অটি ওকার হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মসৃণ শব্দের মধ্যে আমরা দেখি মত একটা অধ্বনি আছে, এরপর দন্ত সাথে ভিকার আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি মটি ওকার হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, আর মূর্ধন্য দন্তন্য হয়ে গেছে। মনে রাখতে হবে উচ্চারণে মূর্ধন্য দন্তন্য হয়ে যাবে। আর দন্ত স যদি আমরা লক্ষ্য করি তাহলে মসৃণ, আমরা মসৃণ বলি না নিশ্চয়, অর্থাৎ স্বর সাথে রিকার আছে, উচ্চারণটা এস ধ্বনির মতো হচ্ছে বলেই যেমন আছে তেমন থাকবে। আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, এখন আবার বলছি যে যদি তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, 3টা স আছে আমাদের বর্ণমালার মধ্যে, উচ্চারণটা অনেকটা স্বয়ের মতোই আমরা বলছি। কখনো কখনো সে তালব্য সটা দন্ত স হয়ে যায়, আবার মূর্ধন্য স সবসময় তো দন্ত স হবেই,
মূর্ধন্য স বলে কিছুই নেই, উচ্চারণে মূর্ধন্য স থাকবে না। যত মূর্ধন্য স দেখবে সবগুলোকে হয়তো তালব্য স করতে হবে অথবা দন্ত স করতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক সবিশেষ শব্দটি লক্ষ্য করে তোমরা, দন্ত স আছে, তালব্য স আছে, মূর্ধন্য স আছে, তিনটা স আছে, কিন্তু উচ্চারণের সময় আমরা করছি কি তিনটাই তালব্য সর মতো করে করছি। উচ্চারণটা তার এরকম হবে যে সবিশেষ, তিনটাই তালব্য স। তো আমরা 300 মিলে 100, আবার দেখি 200 মিলে 100 হয়, অর্থাৎ তালব্য স দন্ত স আবার দন্ত স হয়ে যাচ্ছে, এরকম আমরাও দেখি। যেমন কেন এমনটা হয়, কখন হবে এটি, কখন আমরা দন্ত সকে দন্ত স রাখবো, তালব্য সকে তালব্য স রাখবো, অথবা তালব্য সকে দন্ত স করবো কখন? আমরা যদি লক্ষ্য করি, যদি ত, থ, ন, র, ল, এই 5টি ব্যঞ্জনের কথা তোমরা মনে রাখবে। যদি আমরা দন্ত সর সাথে যুক্ত অবস্থা যদি ত দেখি, তাহলে সেখানে দন্ত স থাকবে, তালব্য স হবে না, দন্ত স থাকবে। ব্যস্ত শব্দ লক্ষ্য করো তোমরা, ব্যস্ত, আমরা ব্যস্ত বলি না, মস্তক, বস্তি, রাস্তা, আস্তে, শব্দগুলি খেয়াল করো যে আমরা আসতে বলি না, রাস্তা বলি না, বস্তি বলি না। আমরা যদি দন্ত সর সাথে থ দেখি, তাও কিন্তু দন্ত স থাকবে, সেটা তালব্য স হবে না। যেমন আস্থা, ব্যবস্থা, উপস্থিত, মুখস্থ, এই শব্দগুলো লক্ষ্য করো। এই শব্দগুলোতে আমরা দন্ত সকে দন্ত স পাচ্ছি, আমরা তালব্য স পাচ্ছি না। আবার যদি বলি আমরা দন্ত সর সাথে যদি ন ফলা থাকে, যেমন স্নান শব্দটি আমরা স্নান বলি না, স্নান হবে। স্নেহ শব্দটি আমরা স্নেহ বলি না, স্নেহ বলি। প্রশ্ন শব্দটি লক্ষ্য করো, প্রশ্ন, তালব্য সর সাথে ন আছে, উচ্চারণ হবে প্রশ্ন, ঠিক আছে, অর্থাৎ তালব্য সটা দন্ত স হয়ে যাবে। স্নিগ্ধ শব্দটি আমরা স্নিগ্ধ বলি না, স্নিগ্ধ বলি, যার জন্য আমরা দন্ত স রাখবো। স্নায়বিক শব্দটি লক্ষ্য করো, ঠিক কি। এইবার আমরা দেখব তালব্য স কখন দন্ত স হয়। যেমন দেখো, শ্রদ্ধা শব্দটি আমরা শ্রদ্ধা তালব্য স দিয়ে লিখি, কিন্তু আমরা উচ্চারণ করবার সময় করি দন্ত স দিয়ে। শ্রম শব্দটি, শ্রমিক শব্দটি, শ্রব্য শব্দটি, শৃগাল শব্দটি, শ্রুতি শব্দটি, অসংখ্য শব্দ আছে এক্ষেত্রে। যদি আমরা তালব্য সর সাথে যদি ল ফলাও দেখি, তালব্য সটা দন্ত স হয়ে যায়। যেমন শ্লেষা, শ্লেষা আমরা লিখেছি তালব্য স দিয়ে, বলছি আমরা দন্ত স দিয়ে। স্লোগান, যেমন আমরা বলছি তালব্য স দিয়ে, আমরা লিখেছি তালব্য স দিয়ে, বলছি আমরা দন্ত স দিয়ে। অশ্লীল শব্দটি খেয়াল করো, শ্লাঘনীয় শব্দটি খেয়াল করো, অর্থাৎ তালব্য স দিয়ে লিখেছি, কিন্তু বলছি আমরা দন্ত স দিয়ে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে উচ্চারণটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, অনেক সহজ মনে হবে। আর উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নগুলো হয় সাধারণত এই কেন্দ্রিক প্রশ্নগুলোই হয়ে থাকে, তোমরা একটু খেয়াল করলে সহজে পারবে। এবার আমরা দেখি বক্তৃত শব্দটি লক্ষ্য করো, বতে অ আছে, ক সাথে ত রিকার আছে বলে ওকার হয়েছে। যকৃত শব্দটি খেয়াল করো তোমরা, যকৃত অন্তস্তজ, উচ্চারণে অন্তস্তজ বলে কিছুই থাকবে না, অন্তস্তজ বর্গাচ হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি অন্তস্তজটা বর্গাচ হয়ে গেছে, আর তোর সাথে অ আছে বলে এখানে ওকার হয়েছে শেষে। প্রকৃত শব্দ দেখলে প্রথে অ আছে, এরপর রিকার আছে বলে আমরা ওকার করেছি, আমরা প্রকৃত বলি, তোতে অ আছে বলে ওকার করেছি। আমরা এবার 4 নম্বরে যাই, দেখি জ ফলা, জ ফলার উচ্চারণটা কেমন হয়। যেমন অদ্য শব্দটি লক্ষ্য করো তোমরা, অর পরে দ জফলা আছে, অর পরে জফলা থাকলে অটা ও হবে, এটাও সংবৃত সূত্র, যে আমরা ও করলাম, আর দ জফলা আমরা দ আর দ দ্বিত্ব, কোনো বর্ণের সাথে জফলা থাকলে তার দ্বিত্ব উচ্চারণ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিত্ব উচ্চারণ হয়েছে, যেমন দ আর দ, তাহলে দতে একটা অ আছে, দতে একটা অ আছে, অর পরে অ থাকলে দ্বিতীয় অর সাথে উকার হবে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অর সাথে আমরা উকার করেছি।
প্রথম অটিকে আমরা হল চিহ্ন দিয়েছি। যেমন লক্ষ্য করে তোমরা অধ্যক্ষ শব্দটি অয়ের পরে ধয়ের সাথে জফলা আছে, তাহলে দ্বিত্ব হবে। আর মহাপ্রাণ বর্ণের সাথে যদি জফলা থাকে তার দ্বিত্বটা ওই মহাপ্রাণ বর্ণেরই অল্প প্রাণ বসে আগে। যেমন অধ্যক্ষ ধয়ের অল্প প্রাণ হচ্ছে দ, তাহলে এক্ষেত্রে আমরা দিতে পাচ্ছি ক্ষীয়। আমরা জানি উচ্চারণে ক্ষীয় ক আর খ। যদি ক্ষীয় শব্দের প্রথমে থাকে তাহলে উচ্চারণ হয় খ, শব্দের মাঝখানে এবং শেষে হলে উচ্চারণ হয় ক আর খ। খেয়াল করতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি ক্ষীয় শব্দের শেষে আছে, উচ্চারণ হচ্ছে ক আর খ। কতে একটা ও আছে, খতে একটা ও আছে, ও এর পরে ও থাকলে দ্বিতীয় শতকার হয়েছে। এবার আমরা চাই সত্য শব্দটিতে। সত্য সৎ একটা অধ্বনি আছে, যার এরপর আছে তর সাথে চফলা, যার জন্য এই দন্তস্বটা তালবশ হয়ে যাবে। আমরা সত্য বলি না, আমরা সত্য বলি। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে কেন এমনটা হয়। এবার যে আমরা শয্যা শব্দের মধ্যে শয্যা, আমি আগেই বলেছি অন্তস্তজ মানে বর্গীয়াচ, উচ্চারণে অন্তস্তজ থাকবে না, তাহলে এখানে কি হবে, বর্গীয়াচ হয়ে যাবে। জফলা আছে বলেই দ্বিত্ব হচ্ছে, আর আগে উকার হয়েছে সূত্রের কারণে। সতে অধ্বনি আছে, অল্প জফলা থাকলে প্রথম অটি উকার হবে হয়েছে। এবার আমরা 5 নম্বরে যাই, দেখি যেমন অক্ষ শব্দটি। আমি কিছুক্ষণ আগে ক্ষীয়র ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা আশা করে বুঝতে পেরেছ। ক্ষীয় ক আর খ, কতে একটা অ আছে, খতে একটা অ আছে বলে ওকার হয়েছে, বুঝতে পেরেছ। অক্ষর কেন হয়েছে আশা করে বুঝতে পেরেছ। অয়ের পরে ক্ষীয় আছে বলে অটা ও হয়েছে, এরপরে ক্ষীয় ক আর খ হবে হয়েছে। যক্ষ শব্দটি, যতে একটা অধ্বনি আছে, এরপরে ক্ষীয় আছে বলেই অটি ওকার হয়েছে। প্রথমে আর অন্তস্থ বর্গীয়াচ হয়ে যাবে, জানা আছে তোমাদের। লক্ষণ শব্দটি আমরা খেয়াল করব, লতে অ আছে, অধ্বনি আছে, এরপরে ক্ষীয় আছে বলে ওকার হবে, আর ক্ষীয় মানে ক আর খ, দ্বিতীয় শব্দকার হবে। আর আগেই বলেছি মূর্ধন্য দন্তন্য হয়ে যাবে, উচ্চারণে মূর্ধন্য দন্তন্য সবসময়। এইবার আমরা যাই 6 নম্বরে, বর্গীয় জ ইয় আছে। আমরা দেখি যজ্ঞ শব্দটি, যজ্ঞ, তাহলে জ আগেই বলেছি অন্তস্থজ বর্গীয়াচ হবে হয়েছে, অন্তস্থজ বর্গীয়াচ হয়েছে। এর পরে অধ্বনি পরে বর্গীয় জ ইয় আছে বলে উকার হবে হয়েছে, বর্গীয় জ শত উকার হয়েছে। আর বর্গীয় জ ইয় উচ্চারণে সাধারণত গ আর গ। বর্গীয় জ ইয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণটা গ চন্দ্রবিন্দু বা গ চন্দ্রবিন্দু জফলা এমনটা হয়। আমরা জ্ঞান বলতে পারি, এক্ষেত্রে জ্ঞান শব্দটি প্রথম বর্গীয় জ ইয় আগে আছে, জ্ঞান উচ্চারণ হবে। তো আমরা বর্গীয় জ ইয়কে যদি আমরা ভাঙি তাহলে পাবো বর্গীয় জ আর ইয় বিশ্লিষ্ট রূপে আমরা এমনটা পাচ্ছি। আমরা বলছি জয়, যেমন আগে অনেকে মজা করে বলতো বিজ্ঞান, হ্যাঁ, জেনি, খুব জেনি মানুষ, হ্যাঁ খুব জেনি, জ্ঞানী বলতো না কিন্তু বলতো জেনি, খুব জেনি মানুষ। তো এই যে বর্গীয় চ ইয়, এটাকে বর্গীয় চ করেই উচ্চারণ করতো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চারণটা বলছি, যদি বর্গীয় চ ইয় প্রথমে থাকে গ চন্দ্রবিন্দু অথবা গ চন্দ্রবিন্দু জফলা হবে, মাঝখানে অথবা শেষে হলে তার উচ্চারণ হবে গ আর গ। তো আমরা গ আর গ করলাম, গতে একটা অ আছে, গতে একটা অ আছে, ওর পরে অ থাকলে দ্বিতীয় শতকার হবে। আমরা আগেই বলেছি বর্গীয় জ যোগ ইয়, ইয় হচ্ছে নাসিক্য, আমরা নাসিক্যকে এখানে তুলে ফেলবো, তুলে ফেললে তার পরিবর্তে অনুনাসিক হিসেবে আমাদের চন্দ্রবিন্দু যোগ করতে হবে। চন্দ্রবিন্দুটা অবশ্যই পরের বর্ণের সাথে যুক্ত হবে, তোমরা অনেকে ভুল করে সেটাকে আগে করে ফেলো, অর্থাৎ প্রথম গয়ের সাথে হবে না, দ্বিতীয় গয়ের সাথে হবে চন্দ্রবিন্দুটা, কেননা বর্গীয় জ যোগ ইয়, ইয়টা কিন্তু পরেই আছে, ওই জন্য খেয়াল রাখতে হবে এটি। তবে শব্দের আদিতে যদি অ থাকে, অয়ের পরে যদি এই 6টির কোনো একটি থাকে, সে অটি যদি আবার না বোধক হয়
তবে এই সূত্রটি খাটবে না সেখানে। খেয়াল রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই এটা ভুল করে থাকো। অর্থাৎ আমরা এটাকে বলবো বিবৃত বা অবিকৃত উচ্চারণ, যেমন আছে তেমনই থাকবে। যেমন আমরা যদি বলি অবিচার শব্দটি, অবিচার শব্দের মধ্যে ও আছে, ওটা না বোধক, যদি না অয়ের পর রস্যিকার আছে, কিন্তু এই সূত্রটি খাটবে না, অর্থাৎ অটা ও হবে না, যেমন আছে তেমন থাকবে। যেমন আমরা যদি বলি অধীর শব্দটি, অয়ের পরে ধয়সায় দীর্ঘিকার আছে, অটা ও হবে না, যেমন আছে তেমনই থাকবে, শুধু দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। যেমন অনুন্নত শব্দটি, অনুন্নত শব্দটির অটা অয় থাকবে, অটা ও হবে না, যদিও না অয়ের পরে নর সাথে যে উকার আছে, এই সূত্র হওয়ার কথা ছিল কিন্তু হবে না। এটা হচ্ছে অবিকৃত উচ্চারণ, যেমন আছে তেমন থাকবে। অকুল শব্দটি একই রকমের ক সাত দীর্ঘকার আছে, এই সূত্রের মধ্যে পড়েছে, কিন্তু অটা অয় থাকবে, ও হবে না। এইরকম আমরা বলতে পারি অক্ষম, অজ্ঞান, অখ্যাত, অমৃত, এই শব্দগুলি আমরা বলতে পারি। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি শব্দের প্রথমে অ থাকে এবং সে অ দিয়ে যদি নাম বোঝায়, সেক্ষেত্রে এই সূত্রটি খাটবে। অর্থাৎ আমরা এটাকেও সংবৃত বা বিকৃত বলবো। যেমন অজিত একজনের নাম, এখানে অটা না বোধক নয়, যার জন্য অটা এখানে ও হতে পারবে, অজিত। যেমন আমরা যদি বলি অসীম একজনের নাম, অটা ও হতে পারবে এখানে, যেহেতু অসীম দিয়ে নাম বোঝাচ্ছে। তদ্রূপ আমরা বলতে পারি অতুল শব্দটি নাম বোঝায়, অনিশ শব্দ দিয়ে নাম বোঝায়, অর্থাৎ এক্ষেত্রে অটি ও হয়ে যেতে পারবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সময় ভুল করে থাকি। আমাদের বিভিন্ন বইতে এই বিষয়টা ভুল হিসেবে উত্থাপন করা হয়েছে। আমাদের প্রচলিত যেসব গাইড আছে, সেই গাইডগুলোতে বিষয়টা অনেকটা এড়িয়ে গেছে এবং ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমরা খেয়াল রাখবে, ঠিক বাংলা একাডেমি স্পষ্ট করে দিয়েছে এই কিছু শব্দ, যেমন যে শব্দগুলোর প্রথমে সম উপসর্গ থাকবে। তোমরা জানো সম একটা উপসর্গ, যদি শব্দের প্রথমে সম উপসর্গ থাকে তাহলে সেক্ষেত্রেও এই সূত্রটি খাটবে না। যেমন আমরা বলতে পারি সম্মিলিত শব্দটি স্বর পরে রস্যিকার আছে, এই সূত্রের মধ্যে পড়েছে, কিন্তু তারপরেও স্বটি ওকার হবে না, পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। এটাকেও আমরা বলতে পারি অবিকৃত উচ্চারণ বা বিবৃত উচ্চারণ। তদ্রূপ সম্প্রীতি শব্দটি আমরা সম্প্রীতি করতে পারবো না, সম উপসর্গ আছে। সমুচিত শব্দটি আমরা জানি স্বয়ের পরে ম সাথে উ আছে, এই সূত্র মধ্যে পড়েছে, আমরা স্বটাকে উকার করতে পারবো না, সমুচিত করতে পারবো না। সম্পূর্ণের মধ্যে সম উপসর্গ আছে, যেমন আছে তেমন থাকবে, শুধু দন্তস্বটা পরিবর্তন হয়ে তালব্যস্য হয়ে যাবে। সমৃদ্ধি যেমন আছে তেমনই থাকবে, পরিবর্তন হবে না, যেহেতু সম উপসর্গ আছে। তদ্রূপ আমরা বলতে পারি সমুজ্জ্বল শব্দটি, সমুজ্জ্বলও পরিবর্তন হবে না, সম আছে বলেই। সন্নিপাত বলতে পারি, সন্নিপাতের সংযোগ নিপাত, এমনটা, এই শব্দগুলোতে কোনো পরিবর্তন আসবে না, যেহেতু সম উপসর্গ আছে। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সংবৃত বা বিকৃত উচ্চারণটা বুঝতে পেরেছ। আর সংবৃত বা বিকৃত বুঝলে তোমরা বিবৃত বা অবিকৃত বা স্বাভাবিক উচ্চারণ কোনটা সেটা তোমরা সহজে বুঝবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি তোমরা একটু চেষ্টা করো, যদি এই কারিকাটি একটু মাথায় নাও, তাহলে তোমাদের খুব উপকার হবে।